আমি রাশেদ খান মেননকে বলতে চাই, বাঙালি সংস্কৃতিটা কি? স্পেসিফিক নির্দিষ্ট আমাকে বলেন যে বাঙালি সংস্কৃতিটা কি। যদি আমরা বাঙালি সংস্কৃতি মনে করি, তাহলে বাঙালি সংস্কৃতি জগা খিচুড়ি এক সংস্কৃতি। এখানে কিছু সংস্কৃতি মুসলমানদের, কিছু আছে খ্রিস্টানদের, কিছু আছে ইয়াহুদিদের, কিছু আছে ইসারি শিখদের, কিছু আছে হিন্দুদের। জগা খিচুড়ি সংস্কৃতি। আপনি বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাতে চান? এর জন্যই তো শেখ সাহেব তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখেছেন যে আমাদের দুইটা পরিচয়, আমাদের মারাত্মক একটা কথা লিখেছেন উনি, একটা বেস, একটা ভিত্তি উনি লিখে গিয়েছেন। আমার জীবনের জন্য ভালো একটা কথা লিখছেন উনি অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লিখছেন আমাদের দুইটা পরিচয়। কয়টা পরিচয়? প্রথম মুসলমান, এরপরে বাঙালি। ওরা দেখবেন সবসময় আপনাকে বাঙালি বানাতে চায়, সবসময় বাঙালি বানাতে চায়, বাঙালি ভিন্ন একটা সংস্কৃতি আপনার মাথায় ঢুকাতে চায়। এর জন্য শেখ সাহেব মৌলিক একটা কথা লিখছেন, আমাদের দুইটা পরিচয়, আমরা কি? এরপরে ইসলামকে বাদ দিয়ে আমরা বাঙালি নই, ইসলামকে বাদ দিয়ে আমি বাংলাদেশি নই, ইসলামকে বাদ দিয়ে আমি আওয়ামী লীগ নই, ইসলামকে বাদ দিয়ে আমি বিএনপি নই। স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র বাস্তবায়ন পর্যালোচনা শীর্ষক বৈঠকের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, আসলে কিসের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল? বক্তাগণ বক্তব্য দিয়েছেন যে ৭২ সংবিধানে যে মূল নীতি করা হয়েছে, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, এই চারটা মূল ভিত্তি কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রেই ছিল না। স্বাধীনতা ঘোষণাপত্রে ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই তিন স্লোগানের ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে, নীতির ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল। আসলে আজকে দিনই স্বাধীনতার ঘোষণা হয়েছিল। কেন ঘোষণা হয়েছিল? কিসের জন্য হয়েছিল? এ দেশটা তো আরো 2 বার স্বাধীন হয়েছিল। তার আগে বিজয় দিবসের আগে 16ই ডিসেম্বরের আগে তো আমরা যে ভূখণ্ডের মধ্যে আছি, 16ই ডিসেম্বরের আগে আরো 2 বার স্বাধীন হয়েছিল। এদেশ এক সময় ছিল মুসলমানদের, ব্রিটিশ দখল করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম মুসলমানরাই সূচনা করেছিল, মুসলমানরাই প্রথম। 1803 সালে তৎকালীন জাফরের থেকে যখন দিল্লি ব্রিটিশ দখল করে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান বহর সাহেবজাদা হযরত শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পার্বত্য উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। সেই দিনই কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। মুসলমান লড়ছে, জীবন দিয়েছে। আপনারা দেখবেন ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে যত লোক জীবন দিয়েছে, সর্বোচ্চ সেখানে মুসলমান ৬১,০০০-এর উপরে, মোট মনে হয় ৯৩,০০০ না ৯১,০০০, সেখানে ৯৩,০০০-৯১,০০০ মানুষ জীবন দিয়েছে। তার মধ্যে ৬১,০০০-এর উপরে, আমার যতটুকু মনে পড়ে, মুসলমান। দেখেন, ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা করেছে মুসলমান এবং সবচেয়ে বেশি জীবন দিয়েছে মুসলমান। বোঝার ব্যাপারে এখানে মুসলমানদের কোরবানির ভিত্তিতেই ব্রিটিশ হটতে বাধ্য হয়েছে। আপনারা জানেন, যখন মুসলমানরা আন্দোলন সূচনা করেছে, তখন কিন্তু একদল লোক ব্রিটিশদের চাতুর্যতে লিপ্ত হয়ে গেছে, তল্পিভোগতে লিপ্ত হয়ে গেছে, ওদের দোষর ছিল। যাই হোক, সেদিকে আমি যাব না। মুসলমান বেশি জীবন দিয়েছে, তাদের আন্দোলনের ভিত্তিতেই ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছে। আমরা স্বাধীন হলাম কাদের থেকে? ব্রিটিশ থেকে। ব্যাস, এই ভূখণ্ড স্বাধীন, ব্রিটিশ থেকে স্বাধীন। কিন্তু আবারও দেখা যায় যে যে জন্য মুসলমান জীবন দিয়েছে, তাদের ধর্মীয় অধিকার থাকবে,
বাক স্বাধীনতা থাকবে, সাম্যতা থাকবে, মর্যাদা থাকবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু না, দেখা যায় মুসলমানদের সাম্যতা নেই, ধর্মীয় অধিকার নেই, বাক শক্তি নেই। মুসলমানরা কি চিন্তা করেছে যে না, মুসলমানদের জন্য ভিন্ন একটা ভূখণ্ডের প্রয়োজন। এই সূচনাও করেছে মুসলমান, আন্দোলনও করেছে মুসলমান, প্রত্যবৃত্তি স্থাপন করেছে মুসলমান। আবার আমরা আন্দোলন সংগ্রাম করলাম, 47 একটা দেশ পেয়েছি, নাম পাকিস্তান, নাম। আমি বলতে চাই, যদি 47-এ ভারত থেকে পাকিস্তান নামে এই দেশটা আলাদা না হতো, যদি কাশ্মীর, আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীর, পাঞ্জাব সহ ওই সমস্ত এলাকা পাকিস্তানের সাথে এক করে আমাদেরকে যদি ভারতের সাথে এক করা হতো, ক্যালকাটা, আসাম, ত্রিপুরার সাথে, তাহলে কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, নাচানাচি করতে পারতেন, লাপালাপি করতে পারতেন, রক্ত দিতে পারেন, কিন্তু স্বাধীন হতে পারতেন না। আপনি কি জানেন হায়দ্রাবাদের অবস্থা কি ছিল? হায়দ্রাবাদ তো মুসলমানদের ছিল। ব্রিটিশ কিন্তু হায়দ্রাবাদকে স্বতন্ত্র রেখেছে। তোমাদের ইচ্ছা, তোমরা প্রয়োজনে পাকিস্তানের সাথে মিলতে পারো, প্রয়োজনে ভারতের সাথে মিলতে পারো, প্রয়োজনে তোমরা স্বতন্ত্র থাকতে পারো। তো অপশন তাদের ছিল। লেকিন হায়দ্রাবাদ তারা বলছে আমরা স্বতন্ত্র থাকবো, আমরা পাকিস্তানের সাথে এক হব না। কিন্তু পরবর্তী কি দেখলাম, যেই হায়দ্রাবাদ ছিল স্বতন্ত্র এক কান্ট্রি, লেকিন ভারত বল প্রয়োগ করে হায়দ্রাবাদকে নিজের মধ্যে নিয়ে নিয়েছে। কারণ হায়দ্রাবাদ স্বতন্ত্র দেশ নয়, হায়দ্রাবাদ ভারতের একটা অংশ। বুঝছেন তো? যদি ওই সময় আমাদেরকে ক্যালকাটার সাথে, আসাম, ত্রিপুরার সাথে এক করা হতো, তাহলে কিয়ামত পর্যন্ত নাচানাচি করলেও আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আপনি কি দেখেছেন কাশ্মীরের একই অবস্থা? এই যে কাশ্মীর দেখছেন না, কাশ্মীরকেও কিন্তু তৎকালীন সময় ব্রিটিশ বলেছে তোমাদের ইচ্ছা, তোমরা মিলতে পারো পাকিস্তানের সাথে, মিলতে পারো ভারতের সাথে, অথবা তোমরা স্বতন্ত্র থাকতে পারো। কিন্তু কি করছে আজকে? দখল করে নিয়ে এনেছে। যদি 47-এ পাকিস্তান নামে একটা ভূখণ্ড না পেতাম, তাহলে 71-এ আমরা বাংলাদেশে পেতাম না। প্রথম স্বাধীন হয়েছি ব্রিটিশ থেকে, দ্বিতীয় স্বাধীন হয়েছি ভারত থেকে, তৃতীয়বার আমরা স্বাধীন হলাম পাকিস্তান থেকে। কথাটা বুঝতে হবে। তাই প্রথম স্বাধীনতা আন্দোলনও সূচনা কারা ছিল? মুসলমান। জীবন বেশি দিছে কে? মোট 93,363 জন, 93,363 জন লোক জীবন দিয়েছে। এর মধ্যে মুসলমান 62,945 জন। ইন্ডিয়ান গেটের মধ্যে লেখা, সেখানে মুসলমানদের সংখ্যা বেশি। এরপর আসুন, পাকিস্তানের বিরুদ্ধে আমরা কেন লড়লাম? 3টা কারণে। সাম্যতা নেই, মানবিক মর্যাদা নেই, সামাজিক ন্যায় বিচার নেই। এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যই পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম। সেখানে সংখ্যাগরিষ্ঠ কেন যুদ্ধ করছে? মুসলমান। আপনারা জানেন, ব্রিটিশ ভারতের বিষয়ের পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের পরে যারা প্রতীক পেয়েছে, বীর শ্রেষ্ঠ 7 জন, বীর শ্রেষ্ঠ মোট 7 জন মুসলমান, বীর উত্তম 69 জন, 1 জন হিন্দু, বাকি সব মুসলমান। বীর বিক্রম 173 জন, 3 জন হিন্দু, বাকি 170 জন মুসলমান। বীর প্রতীক 426 জন, কত? 401 জন হিন্দু, বাকি সব মুসলমান। বঙ্গবীর 1 জন, সেও মুসলমান। আপনাকে বুঝতে হবে, ব্রিটিশ হটাও আন্দোলনের রক্ত দিয়েছে মুসলমান, সূচনা করেছে মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। পাকিস্তান করার পক্ষে সূচনা করেছে মুসলমান, রক্ত দিয়েছে মুসলমান। আবার পাকিস্তান থেকে আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছে সবচেয়ে বেশি মুসলমান, রক্ত বেশি দিয়েছে মুসলমান। কি কথা ঠিক না? অথচ 92% মুসলমানদের দেশে আজকে সাম্যতা থাকবে না, সামাজিক বিচার থাকবে না, ন্যায় বিচার থাকবে না, মানবিক মর্যাদা থাকবে না। এটা মেনে নেওয়া যায় না। আমাদের আজকে বাংলাদেশের অবস্থাটা কি? মদকে ওপেন করা হচ্ছে। 21 বছর বয়স যদি হয়ে যায়
মদ পান করার অনুমতি পাবে। যেখানে 100 মদখোর থাকবে সেখানে দোকান খোলার অনুমতি পাবে। এটা কোন দেশের সাথে সম্পৃক্ত? ভারতের সাথে সম্পৃক্ত করার জন্য। এটা ভারতের সাথে সম্পৃক্ত করার জন্য। আর ওরা জানে মানুষের চরিত্র হরণ করা ব্যতীত, মানুষের আদর্শ এবং নীতিকে ধ্বংস করা ব্যতীত এ দেশে কোনোদিন ভারত বানানো সম্ভব না। এটা ভারতের পরিকল্পিত এক নীতি আদর্শ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে এদেশের মানুষের চরিত্রকে ধ্বংস করে দাও, মনের থেকে ইসলামকে মিটিয়ে দাও। আমি মুসলমান, এটা থাকবে না। সে মুসলমান ব্যতীত অন্য জাতি হবে। এইটা যখন তার ভাবধারা চলে আসবে তখন আর ভূখণ্ডের থেকে ওই সীমানা তুলে দেওয়া কোনো ব্যাপারই না, এটা অন্টুর ব্যাপার। কি কথা ঠিক না? আপনি কি দেখেছেন আমাদের মেলন সাহেব, রাশেদ খান মেলন সাহেব বক্তৃতা করেছেন, আমি তো নাস্তিকই পরিচিত, নাস্তিক নামই পরিচিত, শাড়ি পরে না, তারা সালোয়ার কামিজ পরে, বোরখা পরে আমার প্রতিষ্ঠিত স্কুলের মধ্যে, কলেজের মধ্যে গতকালকে বক্তৃতা করেছে। দেখছেন আপনারা, সে আশ্চর্য হয়ে গেছে যে বোরখা পরবে স্কুলের মেয়েরা, কলেজের মেয়েরা, তারা জামা সালোয়ার কামিজ পরবে। অথচ বাঙালি, বাঙালির সেই লেবাস কোথায়? বাঙালির সেই উলুধ্বনি কোথায়? বাঙালির সেই সিঁদুর কোথায়? বাঙালির সেই পেঁচা নিয়ে দৌড়াদৌড়ি কোথায়? লক্ষ্মী পূজা কোথায়? এরকম প্রমাণ করতে চায়। ইসলামকে বাদ দিয়ে আমি জাতীয় পার্টি নই, ইসলামকে বাদ দিয়ে আমি আন্দোলনও নই, বরং ইসলাম আগে থাকবে, তারপর আমার দল, আমার দেশ, আমার সব থাকবে। মনে রাখেন আপনি, আমি প্রথম মুসলমান, এরপরে ইসলামকে বাদ দিয়ে নয়। ওরা আমাদের বাঙালি বানাতে চায়, তো ইসলাম যাবে কোথায়? ইসলামের কি করবেন? ইসলামের অবস্থাটা কি হবে? যাই হোক, আজকে মদ আম করতে চায়, সাধারণভাবে সবাইকে মদ পান করাতে চায়। আর মদ পান করালে কি হয় জানেন? শোনেন, গাঁজা শিবির যদি হয়, মরফিন শিবির যদি হয়, ইয়াবা শিবির যদি হয়, সে নিজে ধ্বংস হয়, আর একজনকে ধ্বংস করতে পারে না। কিন্তু কেউ যদি মদ পাই হয়, সে নিজেও ধ্বংস হয়, সমাজকেও ধ্বংস করে। আপনি জানেন না মদ পানের অবস্থাটা কি? আপনি কি জানেন ইউরোপ কান্ট্রিতে কি পরিমাণ ধর্ষণ হয়? ইউরোপ কান্ট্রিতে কিভাবে ধর্ষণ হয় জানেন আপনি? আপনার জানা নাই। এবং সেই ধর্ষণ কাদের সাথে কাদের হয় আপনি কি জানেন? জানেন আপনি ওরা কি চায়? দেশটাকে কি বানাতে চায়? মদ পাই লোকের হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, স্বাভাবিক জ্ঞানের উপরে পর্দা পড়ে যায়। তখন এই মদ্যপায়ী শয়তানগুলি, মদ্যপায়ীরা, আল্লাহ মাফ করে দেব, বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। গিয়ে দেখেন কি পারছেন। আজকে মদ্যপায়ীরা সেখানে অপকর্মের মধ্যে লিপ্ত হয়। ছেলে মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, বাবা মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, ভাই ভাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, এই মদ্যপায়ী অবস্থায়। এবং একটা ঘটনা, দুইটা ঘটনা নয়, এইটার ঘটনা সবচেয়ে বেশি ইউরোপে। গাঁজা শিবির নিজে ধ্বংস হয়, মরফিন শিবির নিজে ধ্বংস হয়, ইয়াবাখর দেখবেন ওই বাজারের এক কর্নারে, ঘরের এক কর্নারে, ওই রাস্তার এক ধারে, ওই একা একা আছে। হয়তো ও ধ্বংস হয়, কিন্তু সমাজ ধ্বংস করে না, ঘর ধ্বংস করে না, নিজের মেয়েকে ধ্বংস করে না, স্ত্রীকে ধ্বংস করে না, মাকে ধ্বংস করে না। কিন্তু এই মদ্যখোররা সব ধ্বংস করে ফেলে। চরিত্র বলতে কিচ্ছু থাকে না। মদের আইন পাশ করবে বাংলাদেশে, 21 বছর বয়স হলে মদের অনুমতি দেওয়া হবে। যেখানে 100 মদখোর থাকবে সেখানে একটা মদের দোকান খুলতে পারবে। তার মানে মদের দোকান পানের দোকানের মতো হবে, চায়ের দোকানের মতো হবে। আপনি গিয়ে দেখেন ভারতের মধ্যে চায়ের দোকানের মতো মদের দোকান, রোডের মধ্যে মদের দোকান। এটা বাংলাদেশ? চিন্তা করা যায়? আজকে ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করতে চায়, সংকুচিত করতে চায় না, উঠাইয়া দিতে চায়। এটা সুন্দর শব্দ ব্যবহার করছে আমাদের সংগঠন। আসলে সংকুচিত করতে চায় না। যেই পেপারের পরীক্ষা হয় না ওই পেপার কেউ পড়ে না, যেই সাবজেক্টের পরীক্ষা হয় না ওই সাবজেক্ট কেউ অধ্যয়ন করে না, কেউ পড়ে না। পরীক্ষাই হবে না তো পড়বে কেন? পরীক্ষাই হবে না, এ সময় ব্যয় করবে কেন? সেখানে কি করতেছে? ডারউইনের শিক্ষা, ডারউইনের শিক্ষা। তার মানে আল্লাহ বলতে কেউ নেই। এমনি আমরা মানুষ জন্মগ্রহণ করেছি, উদ্ভিদ থেকে, কীট থেকে আমরা জন্মগ্রহণ করেছি। একটা ট্রি বানাইছে, গাছ বানাইছে, দেখছেন আপনি? হ্যাঁ, ডারউইন ট্রি, ডারউইনের গাছ
কিভাবে 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 দেখে আমি সমাজ বিজ্ঞানের মধ্যে দেখাস, আমি এখানে বই নিয়ে আসছি, মাথা হেট হয়ে যাবে। একটা কীট থেকে কিভাবে এই জন্ম, সেখান থেকে কিভাবে আরেকটার জন্ম, কিভাবে সেখান থেকে পোকার জন্ম, কিভাবে সেখানে ব্যাঙের জন্ম, ব্যাঙ থেকে কিভাবে বানরের জন্ম, বানর থেকে কিভাবে মানুষের জন্ম, একটা গাছ বানাইস, ডারউইনের গাছ। আপনার আমার মাথায় চিন্তা নেই, কিন্তু 8-এর ছেলেদের, 9-এর ছেলেদের, 10-এর ছেলেদের মাথার মধ্যে এই জ্ঞান ঢুকানোর চেষ্টা করতেছে যে আমরা মানুষ, দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি। আমরা বলি আমরা আদম থেকে, আর ওরা বলে বানর থেকে। ব্যাস, এটা হতে পারে না। আজকে সাম্যতা নাই, মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নেই। যে কথা বলা হয়েছে, সামাজিক ন্যায় বিচার কীভাবে থাকবে যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বিচার পায় নাই, সেখানে আপনার মতো আমার মতো সলিমুদ্দি আর কলিমুদ্দি কিসের বিচার পাবে? বিচারের চিন্তা আসতে পারে না। ইসলামী শাসন ব্যতীত সামাজিক ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে না। কাজে আসুন, যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছে, আমরা ইনশাআল্লাহ সেই সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং সাম্যতা ইনশাআল্লাহ রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজে আসুন, আগামী 31 তারিখ এদেশে সম্মেলন হবে, এর বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ। মানুষকে সোচ্চার করানো হবে, সরকারকে মদের বিরুদ্ধে আইন না করার জন্য বাধ্য করা হবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে আমি বিশ্বাস করি, যেহেতু আওয়ামী লীগের মধ্যে 3 ধরনের লোক, একদল ডাইরেক্ট নাস্তিক, একদল আস্তিক, আর একদল মুজাবজাবিন। নাস্তিকদের পক্ষেও আছে, আস্তিকদের পক্ষেও আছে। তা সবচেয়ে বেশি আওয়ামী লীগের মধ্যে নাস্তিক গোষ্ঠী সক্রিয় এবং ওরা ক্ষমতাবান। আওয়ামী লীগের মধ্যে ওরা সব সময় চায় নাস্তিকতাবাদ প্রতিষ্ঠিত করতে। আমি বিশ্বাস করি শেখ সাহেবের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদের আইন পাশ করতে পারে না। তাহলে কেন? তার বাবা মদের আইনকে নিষেধ করেছে। তারপর তার দাদা লুৎফর রহমান সাহেব চরম মদের বিরোধী ছিল, সে মদ সহ্য করে, সে তো একজন দাড়িওয়ালা লোক ছিল, নামাজি লোক ছিল, টুপিওয়ালা লোক ছিল। কাজী তার নাতনি মদের আইন পাশ করবে এবং শেখ সাহেবের কন্যা মদের আইন পাশ করবে, এটা আমি বিশ্বাস করি না। যদি আমরা তাকে বোঝাতে পারি, ইনশাআল্লাহ মদের আইন বাংলাদেশে পাশ হবে না। মতিয়া চৌধুরী 2018-তে বিএনপির বিরুদ্ধে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেছেন, আজান দিস, মতিয়া চৌধুরী 2018-তে বিএনপির বিরুদ্ধে বক্তৃতা করতে গিয়ে কি বলেছেন, যে বিএনপি মদের আইন পাশ করে যুবকদের চরিত্রকে ধ্বংস করার চক্রান্ত করছে। এটা মতিয়া চৌধুরী বক্তৃতা, কি কথা ঠিক না? অথচ আজকে সেই আওয়ামী লীগ যুবকদের চরিত্র রক্ষা করার জন্য মনে হয় মদের আইন পাশ করতেছে নাকি? হ্যাঁ, 18 সালে বক্তৃতা দিচ্ছে বিএনপি করছে ধ্বংস করার জন্য, আর তোমরা করতেছো কিসের জন্য? হ্যাঁ, রক্ষা করার জন্য। এটা হয় না। কাজে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, ইনশাআল্লাহ সচেতন থাকব। আর যদি ঘরে বসে বসে থাকি, কয়েকদিন পর দেখবেন আপনার ছেলেও মদ পান করে আপনার কাছে ডলতে আসে, সেই সময় আসতে আসে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে মাফ করে দেখ ইনশাআল্লাহ। আমরা আন্দোলন সংগ্রাম করব। আল্লাহ আমাদের সবাইকে এই স্বাধীনতা দিবসে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।